চুপ হয়ে যান। মনে মনে না জানি কি ভাবছেন। ফারাজ মোহনার দিকে তাকায়। মোহনাটা আগে থেকে তার পানি হাঁ করে চেয়ে আছে, চেয়ে থাকবেই না কেন। ফারাজকে কি সুন্দর লাগছে। এমন পুরুষ দেখলে চোখ ফেরানো যায় না। তার উপর যদি হৃদয়ের অলিন্দে জুড়ে তার বসত থাকে। মশারি ভাবি, দোয়া করবেন আসার সময় যেন খুশির সংবাদ নিয়ে আসতে পারি। ফারাজ আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগে চিত্রা তাকে চিমটি পারে। এই লোককে বুঝিয়ে কোনো কাজ হওয়া নেই, চিমটি মেরেই থামাতে হবে। ঠিক তখনই রাজন সিঁড়ি বেয়ে নিচে নামে, সঙ্গে জোহানও ছিল। দুই ভাই দুপুরে খাবার সেরে বেরোবে। জোহান একবার চিত্রার দিকে তাকায়, কিন্তু চট করে চোখ নামিয়ে ফেলে। তবে পর মুহূর্তে তার দৃষ্টি গিয়ে পড়ে মিতালির উপর। মিতালির নিচের দিকে তাকিয়ে, মনোযোগ অন্য কোথাও। জোহান রাজনের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বোঝায়। রাজন সে ইশারা বুঝে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। তবে তার আগেই চিত্রা রাজনকে পেছন থেকে ডেকে বলে, ভাইয়া আমরা আসছি। রাজন থেমে যায়, পেছনে ফিরে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, দোয়া করি সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারো। ফারাজ রাজনের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে চিত্রার হাতটা আরো শক্ত করে ধরে বলে, এসে যেন দেখি ভাই তুমিও সুস্থ আছো। মানুষের তো আবার বিপদ আসতে সময় লাগে না। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা বজ্র ভেতরে প্রবেশ করে। বিরক্ত হয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। বারবার ফোন করেও ফারাজ কল ধরছে না। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই সে দেখে ফারাজ চিত্রার হাত ধরে আছে, কথা বলছে। কিছু সময় স্থির তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে। একটা শুষ্ক ঢোক গিলে কণ্ঠ খাকারি দিয়ে ফারাজকে ডাকে। ফারাজ, জরুরি কথা ছিল। ফারাজকে ডাক দিতেই ফারাজ পেছনে তাকায়, বজ্রকে দেখে হেসে বসে। ওহে বজ্রপাত চোরা পাখি, আসতেছে। ফারাজ চিত্রার হাত ছেড়ে বলে, আমি আসছি, 2 মিনিট এখন সুন্দরী। ফারাজ বজ্রর সঙ্গে বাহিরে গিয়ে কথা বলতেই রাজন মিতালিকে বলে, তুমি যাইতেছো নাকি? সব গেলে গায়ে কাম করবো কে? ভাই ভাই ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। মিতালিকে কথা বলার সুযোগ না দিয়ে চিত্রা তার হয়ে জবাব দেয়, ভালো। রাজন হাত ঘড়ির দিকে তাকায়। মুখের কোণে বাঁকা হাসি খেলা করছে। মুহূর্তেই মিতালির ফোনে কল আসে। কল রিসিভ করতেই মিতালির শরীর কেঁপে ওঠে। ওপাশ থেকে অশ্রুরুদ্ধ একটা কণ্ঠ ভেসে আসে, তোর আব্বাই আমগোদের রাইখা চইলা গেছে। মিতালি রাজনের দিকে স্তম্ভিত নয়নে তাকায়, মুখে সেই বাঁকা হাসি। নির্জন রাত, মেঘে ঢাকা আকাশ কান্নার ভার বহন করছে। সারা দেশ জুড়ে অস্থিরতা, কোথাও কালবৈশাখীর আগমন, কোথাও বজ্র সহ বৃষ্টি। বঙ্গোপসাগরের বুকে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ। আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় মানুষের মধ্যে দুশ্চিন্তার ছাপ নেমে এসেছে। সন্ধ্যার পর থেকেই আকাশ জুড়ে একটানা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। হয়তো আকাশ নিজেই নীরবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এমন এক রাতে শহরের অচেনা রাস্তায় মিতালি দাঁড়িয়ে আশ্রয় নিয়েছে একটি বন্ধ চায়ের দোকানের ভাঙা চাতালের নিচে। ভিজে কাঠ হয়ে যাওয়া এই দোকানটাই তার একমাত্র ঢাল। মেঘাচ্ছন্ন বাতাসের ছায়া হয়ে মিলিয়ে গেছে তারা। চারিদিকে অদ্ভুত স্তব্ধতা, মৃত শহরের মতো নিঃশ্বাস নীরব। মিতালির চোখে জল, বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে তা ঝরে পড়ে চাতালের ফাঁক বলে জমে থাকা পানিতে। সেই পানির ঢেউ যেন তার যন্ত্রণার প্রতিধ্বনি। এই শহরের হাজারো মানুষ থাকলেও এই মুহূর্তে সে কেবল মাত্র একা। রাস্তায় একটা কুকুরও নেই, হয়তো কোনো ছাউনির নিচে কুকুরে ঘুমাচ্ছে। আজ হয়তো প্রকৃতি নিজেই তার সমস্ত সত্তা গুটিয়ে নিয়েছে। মিতালির হাতে থাকা মোবাইল ফোনে একের পর এক বৃষ্টির ফোঁটা পড়ে যাচ্ছে। স্ক্রিনটা নিস্তেজ হয়ে গেছে, বারবার চেষ্টা করেও কাজ করানো যাচ্ছে না। বাড়িতে ফোন করার শেষ আশাটুকুও মিলিয়ে গেছে। প্রকৃতির মন আজ তারই মতো ভারাক্রান্ত। আকাশ কালো, বাতাস ভারী আজ। আর এর মধ্যেই খবর এলো তার বাবা ৬২ বছরের জীবন শেষে পৃথিবীর সব মায়া কাটিয়ে চিরদিনের মতো চলে গিয়েছেন। মায়ের মৃত্যুর পর থেকে বাবাই তো ছিলেন একমাত্র আপন। যতই দূরে থাকুন, যতই কঠিন হন, বাবা তো শেষ পর্যন্ত বাবাই হয়। শহরে আসার পর মিতালির আর বাবার সঙ্গে দেখা হয়নি। জীবন যুদ্ধে টিকে থাকার তাগিদে একটা সময় ছোটখাটো কাজে কাটছিল দিন। এলাহি বাড়িতে কাজ পেয়ে একটু স্বস্তি এসেছিল বটে, কিন্তু আজ সেই
স্বস্তিটুকু বিষাদের ভারে দম চাপা। চিত্রা আবার সঙ্গে জরুরি কথা ছিল, কিন্তু আজ সকাল থেকেই ফারাজ এলাহির কঠোর হয়ে উঠেছেন। কথা বলার সুযোগ তো দিলেনই না, উপরন্তু দরজা বন্ধ করে দিয়েছেন। মিতালির অনেক কিছু বলার জন্য প্রস্তুত ছিল, ভাবছিল ঢাকায় গিয়ে সব খুলে বলবে, কিন্তু সময় তো আর কারোর কথা শুনে না। সময় তার নিয়মে চলে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিতালি। বৃষ্টির ফোঁটায় তার বাবার নিথর দেহটা হয়তো এখন ভিজছে কোথাও। এক অসহায় অনুচ্চার কান্না তার চোখে জমে ওঠে। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা মিতালি আজ নিঃসঙ্গ, নিস্তব্ধ। এই নিস্তব্ধ শীতল শহর তার শোকের বোঝা এক ফোঁটাও ভাগ করে নেয় না। মিতালি চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে উঠে ফেলে আসা শৈশব। মনে পড়ে যায় তার শেকড় মাইচর হোসেনপুরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়া সেই অপূর্ব গ্রামের কথা। বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাওয়া মাটির পথঘাট, নতুন ধানের গাছের ঘ্রাণে বাতাস ভরে ওঠে স্নিগ্ধতা। সবকিছুরই ছবির মতো ভেসে ওঠে। বাঁশঝাড়ে জলের ফোঁটা লেগে যখন হালকা হাওয়া বইতে থাকে, তখন সেই শব্দ এক ধ্রুপদী সঙ্গীত হয়ে ওঠে। নদীর কূল বেয়ে ধীরে ধীরে পানি বাড়ত, ঘর থেকে ঘরে মৃদু আলো ঝলমল করত। সবই ছিল প্রকৃতির নিজস্ব দীপাবলির আয়োজন। সেই গ্রাম, সেই নিঃশব্দ সৌন্দর্য এখন শুধু মিতালির স্মৃতির খোয়ায় ভাসে। চোখ বন্ধ করলে সেসব অনুভব করতে পারে। সেই কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো, যেগুলোর পাতায় বৃষ্টির ফোঁটা পড়লে মর্মর ধ্বনি উঠত, সেগুলো আজও তার জায়গাতেই আছে। শুধু মিতালি হারিয়ে গিয়েছে সময়ের ভারে। ভাটার সময় কাদার গন্ধে মিশে থাকা শৈশবের গল্প আজও গল্প হয়েই মগজে গেঁথে আছে। মিতালি ছোটবেলায় পা ডুবিয়ে রাখত নদীতে, মাছরাঙার ডাকে চমকে উঠত, কখনো বা নৌকার দোলায় দুলতে দুলতে ঘুমিয়ে পড়তো। এই নদী শুধু জল নয়, এটা ছিল তার একান্ত সহচর, তার গোপন কথা শোনার নীরব বন্ধু। শরতের নদীর তীরে কাশফুলের রাজ্য গড়ে ওঠে। সেই সাদা তুলোর মতো দুলে ওঠা কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকলে মনে হতো যেন সময় থেমে গেছে। বাতাসে ঘাসের ঘ্রাণ, পানির গন্ধ আর শুকনো মাটির গরম শ্বাস মিলিয়ে নেশা তৈরি হতো। মিতালি এখন সেই স্মৃতির পাহাড়ে বসে আছে। এই শহরে ঠান্ডা চাতালের নিচে আরেকটা ধাক্কা খাওয়ার পর একবার চোখ বন্ধ করে ফেলল। আর তখনই নদীর ঢেউয়ের শব্দ কানে বাজলো। দূরের মাটির ঘ্রাণ ভেসে এলো তার কাছে। ফোন বাজছে, বাড়ি থেকে ফোন এসেছে। পরপর দুটো কল বাজার পর তৃতীয়টা ধরতে পারে মিতালি। বাটন যে কাজ করছে তাই অনেক। মিতালি কল রিসিভ করে হ্যালো বলার আগেই মাটির সেই সোদা গন্ধ হঠাৎ করে বদলে যায় সিগারেটের তিক্ত গন্ধের হদিশ করার আগেই পেছন থেকে দুটো অন্ধকার হাত তার মুখ চেপে ধরে। হাত থেকে ফোনটা ছিটকে পড়ে মাটিতে পড়ে যায়। চাপা ভাঙানির শব্দে চারপাশ কেঁপে ওঠে। তবে সেই শব্দ বৃষ্টির গর্জে ওঠা শব্দ আড়াল করে দিয়েছে। পড়ে যাওয়া ফোনের ওপাশ থেকে সৎ মায়ের কান্না ভেজে গলা ভেসে আসে। মারে, তোর বাপের জানাজা ফজরের সময় তুই আইবি না? বাপের শেষ দেখা দেখবার। মিতালি কোনো জবাব দিতে পারে না। না চাওয়ার এই অপারগতা তার ইচ্ছের বিরুদ্ধে নয়, বরং বাস্তবতার নিষ্ঠুর হাতে বন্দী হয়ে যাওয়ার নীরব স্বীকৃতি। সময়টা সত্যি তার পক্ষে নয়, কারণ আজ তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। চিত্রা সহজ সরল এক মেয়ে, অভিমান করে রাগ করে হঠাৎ চুপচাপ হয়ে যায়। এইসবই তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। ফারাজ জানে চিত্রার এমন আচরণের আড়ালে এক গভীর টান লুকিয়ে আছে। ফারাজের দুহাত বাড়িয়ে এই মানুষটিকে বুকের পাঁজরে আগলে ধরে বলতে ইচ্ছে করে, যে দম বন্ধ রোগে ভুগি আমি, সে রোগের একান্ত ঔষধ তুমি। এই মুহূর্তে চিত্রা ঘুমিয়ে আছে, ফারাজের বুকের উপর মাথা রেখে। শরীরটা খারাপ, গাড়িতে উঠলেই তার মাথা ধরে বমি পায়। প্রতি সফরেই এমন হয়। আর ফারাজের বুকের মধ্যে তখন হাহাকার জাগে। ইস, যদি এই কষ্টটা ভাগ করে নেওয়া যেত। চিত্রার এমন অসহায় অবস্থা ফারাজ কখনোই চায় না তাকে একা ফেলে গাড়ি চালাতে। যদিও ড্রাইভ করা তার খুবই পছন্দ, আজকে ইচ্ছে ছিল, তবে ড্রাইভ করেনি, কারণ ব্যাক সিটে একা চিত্রাকে রেখে গাড়ির স্টিয়ারিং ধরার মতো শক্তি তার নেই। অভ্র আর আয়েশা পিছনের গাড়িতে আসছে, সামনের গাড়িটা বজ্রের, মাঝখানে তারা দুজন, ফারাজ আর চিত্রা। ফারাজকে জলদি কাজ শেষ করে আসল ঠিকানায় ফিরতে হবে, তাহলে মিথ্যা দুনিয়ায় এত মায়া দিয়ে কি হবে? ভালোবাসা দিয়ে দুঃখ কিনেই বা লাভ কি? ফারাজ চিত্রের কপালে চুমু দেয়, চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলে, আমাদের মাঝে একটা সত্য আসলে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। আমার থেকে বেশি গুরুত্ব তুমি চাকিয়ে দেবে, আমি তাকিয়ে তোমার থেকে কেড়ে নেবো অক্ষত সুন্দরী।
ব্যাক সিটে বসে আছে আয়েশা। জানালা দিয়ে হাঁ করে ঢাকা শহর দেখছে। অভ্র গাল ফুলিয়ে সামনের সিটে বসে আছে, মেজাজ তার তুঙ্গে। ঢাকায় কত জরুরি কাজে তারা এসেছে সেটা কেবল সে জানে। মাঝ দিয়ে এই গুওয়ালি মাতারিকে আনার দরকার কি? ঢাকার মেনশনে কি মেইডের অভাব? আয়েশা জানে না গাড়ির ডোর গ্লাস কি করে নামাতে হয়। সে অনেক কষ্টে এদিক ওদিক চেপে গাড়ির গ্লাস নামিয়ে মাথা বাহিরে বের করে। অভ্র পেছনে ঘুরে এহেন দৃশ্য দেখে চটে যায়। এই মেয়ের মানসিক অবস্থা এত খারাপ কেন? যদিও ভালো হওয়ার সুযোগ কই, গুষ্টি মনেই হয় পাগলের। দাদি একটা ইংলিশ বুড়ি আর নাতনি তো গো মাথায় উঠে গেছে। এই চাকরানি, তুই গাড়ির গ্লাস নামিয়ে কলা বাইরে বের করেছিস কেন? কিডনি শেষে তাই বের করছি, ঠ্যাঙ্গও বের করবো দরকার হলে। ইউর সমস্যা কোথায়? সমস্যা? ওই জিনিস আমার কোথাও নেই, ওইটা তোর মাথায়। আর তোর দাদির মতো বালের ইংরেজি মারবি না, মাথা গরম হয়। আমি ইংরেজি শিখতেছি, আপাতত একটু একটু শিখছি, এখনো চর্চা করতেছি। পুরোটা যেদিন শিখবো না রে সরকার, সেদিন আমার ইংরেজি শুনে তোর পাছার রগত দিয়ে কেঁপে উঠবে। দেখ মেয়ে, পাছার কথা বলবি না। ওইটা কি দুনিয়ায় আমার একাই আছে, তোর নাই? আমি বলা শুরু করলে কিন্তু ভেড়ার মতো কেঁদে দিবি। আর ওইটা আমার বউয়ের ব্যক্তিগত সম্পদ। সো ডোন্ট কল ইট এ পাছা, কল ইট মাই ফিউচার ওয়াইফস পার্সোনাল প্রপার্টি, ওকে? দূরে গিয়ে আমার আইসে আমার সম্পত্তি বলা মিসকিন। দেখ ছোট লোক, বেশি কথা বলছিস কিন্তু তুই। আর তুই তোকারি করা বাদ দে। আমি মালিক আর তুই চাকরানি। মালিককে সম্মান দিতে পারে না, আবার আসছে তর্ক করতে। শালিটা আপচুন্নি। ভালো হয়েছে তুমি শালা আমার মাথা না খাইয়া আমারে থুক্কু হার পিক্ষা। আয়েশা আবারও মাথা বের করলো। গাড়ি এসে বাড়ি মেরে মাথাটা আলাদা করবে, তখন বিষয়টা কিন্তু জোশ হবে। না দে শালি, মাথাটা আরেকটু বেশি করে বাইরে বের করে দে, আপদ বিদায় হবে অন্তত। আয়েশা মাথা গাড়ির মধ্যে ঢুকিয়ে জানালা লাগানোর চেষ্টা করলো, তবে পারলো না। এদিকে সেদিকে চাপাচাপি করেও লাভ হচ্ছে না। অভ্র সাইড মিররে আয়েশার এই নড়াচড়া লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরে। শেষে বিরক্তি আর চাপিয়ে রাখে না। হঠাৎ করেই সিট ঘুরিয়ে পেছনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে সে। দে, তোকে কন্ট্রোল বাটন খুঁজতে হবে না বলেই হাত বাড়িয়ে দেয়। হঠাৎ তাদের দুজনের কাঁধ একসাথে ঠেকে যায়। অভ্রের মুখটা আয়েশার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। তার নিঃশ্বাস আয়েশার কানের পাশ ঘেঁষে চলে যাচ্ছে। মুহূর্তটা থমকে দাঁড়ায়। বাহিরের বাতাসে আয়েশার এলোমেলো রুক্ষ কেশগুলো উঠছে। শ্যামবর্ণের আয়েশার নরম ঠোঁটচোরা কারণ ছাড়াই কাঁপছে। অভ্র আয়েশার ঠোঁটের দিকে একবার তাকায়, দ্রুতই নিজেকে সামলে নিচু গলায় বলে, এইভাবে হাত পা ছুঁড়ে কিচ্ছু হবে না। গাড়ির গ্লাস তো গ্রামে ওঠানামা করা গরুর দড়ি না, বাটন চাপতে হয়। সে নিজের দিক থেকে বাটন চাপলো। এক ক্লিকেই গ্লাস উঠে উপরে উঠে গেল। অভ্র আর কিছু বলল না। নীরবতা তার ঠোঁটে তালা বসিয়ে দিল যেন। আয়েশাও আর কোনো উত্তর দেয়নি। শব্দহীন একটা সমঝোতা তাদের মাঝখানে ছড়িয়ে পড়েছে। গাড়ি চলছে। কিশোরগঞ্জের সীমানা পেরিয়ে প্রবল ব্যস্ততায় ঢুকে পড়েছে। কিন্তু আয়েশার মন আটকে আছে কিছুক্ষণ আগের সেই মুহূর্তে, যখন অভ্র হঠাৎ কাছে এসে পড়েছিল। স্পর্শ হয়নি, অথচ যেন ছুঁয়ে গিয়েছিল। সেই ঘন নিঃশ্বাস, চোখের ফাঁকে চোখ পড়ার এক সেকেন্ড, কেন যেন তার ভেতরটা তখন থেকেই অস্থির হয়ে আছে। সে জানে না কেন ভাবছে বিষয়টা নিয়ে। ভাবনার দরকার ছিল না। অব্রত বিরক্ত, উদ্ধত, অহংকারী। তবুও বুকের ভেতর একটা অনিয়মিত ঢেউ উঠেছে। ঢেউয়ের ওঠা নামা, আবারও ওঠা। নিজেকে বারবার বোঝাতে চেয়েছে ভুল ছিল, তাৎক্ষণিক কিছু ছিল, গুরুত্বহীন। কিন্তু হৃদয় কি কখনো যুক্তির কাছে মাথা নত করে? তার বুকের এই ওঠানামা কি কেবল তার একার, নাকি অভ্রর দিকেও কিছু একটা বয়ে যাচ্ছে? কোনো অস্বস্তি, কোনো চাপা আকর্ষণ, জানার উপায় নেই। অভ্র জানালা গড়িয়ে মুখ ফিরিয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। কিন্তু কখনো কখনো আয়েশা দেখতে পায় সামনের আয়নায় অভ্রের চোখ এক পলকের জন্য হলেও তার দিকেই ফিরছে। সত্যি কি তাই, নাকি কেবল তার কল্পনা? বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছে সোহাগ। মারিয়ার শরীর খারাপ, তাই দরজা খুলেছে জান্নাত। ভেজা শরীর দিয়ে দরজার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে সোহাগ। আয় খোদা, নেশা করছেন আপনি? এই কি অবস্থা? সোহাগের চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখছে। জান্নাতকে দেখে সে খানিকক্ষণ তাকিয়ে থেকে হুট করে ঝাঁপিয়ে পড়ে তার উপর।
জান্নাত নিজের তাল সামলে বলে ওঠে, কি হইল, নেশা করছেন? বিশ্বাস করো, আমি একটু নেশা করি নেই। বলেই সোহাগ হাসে। জান্নাত তাকে ধরে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দেয়। কেন এসব খাইছেন? এসব খারাপ মানুষ খায়, আপনি কি খারাপ? আমারে তোমার ভালো মনে হয়? জগতে আমার থেকে খারাপ মানুষ একটাও নাই। চুপ করেন। আহারে, পেটটা পইরা আছে, আমি খাও নামতাছি। আব্বার কি অবস্থা? ভালো। জান্নাত যেতে নিলে সোহাগ তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। সোহাগ তার হাত শক্ত করে ধরলো, টেনে নিয়ে এসে নিজের কাছাকাছি আঁকড়ে ধরলো। সোহাগ জান্নাতের উদরে মাথা রাখতেই জান্নাতের শরীর খানিকটা কেঁপে উঠল। সোহাগ কি তাকে স্পর্শ করেছে, নাকি তার অনুভূতি কল্পনার কোনো ফলস্বরূপ? জান্নাত সোহাগের চুলে হাত বুলিয়ে ঘাড়ের কাছে চুলগুলো মুঠোয় পুড়ে নেয়। বাহিরে বৃষ্টি ক্রমশ বাড়ছে। বৃষ্টির টিপ টিপ শব্দ চারপাশের পরিবেশের সাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। সেই বৃষ্টির মাঝে সোহাগের স্পর্শ এক অবাধ্য ছোঁয়ার মতো জান্নাতের শরীরে পৌঁছাচ্ছে। উষ্ণতা ছড়িয়ে পড়ছে সেই স্পর্শ, যা কোনো নির্দিষ্ট সীমা বা অনুশাসন মেনে চলে না। কিছুটা অবাধ্য, খানিকটা আবারও বেপরোয়া। ইতালিয়ান নাপলস শহরের অন্ধকার গলিতে রাজকীয় বাড়িটি দাঁড়িয়ে আছে। বাড়িটির বাইরের দেওয়ালগুলো কালো পাথরের মতো মসৃণ, গ্রানাইট পাথরের বাড়ি। বাড়িটি শহরের একেবারে কেন্দ্রে নয়, বরং শহরের পাশের এক নির্জন এলাকায়, শহরের সীমানার অদূরে অবস্থিত, যেখানে রাত অন্ধকার এবং সিকিলাল আলোই একমাত্র পথ প্রদর্শক। বাড়ির পেছনে একটি অবহেলিত বাগান রয়েছে, যেখানে গাছপালার অপ্রকৃতিগত বৃদ্ধি এবং ভাঙাচোরা পাথরের পথ দিয়ে তৈরি একটা রাস্তা আছে। এখানকার বাগানটি একরকম পার্কিং এরিয়া হিসেবে ব্যবহৃত হয়। গ্যারেজও আছে, যেখানে উচ্চমানের গাড়ি রাখা হয়, কিন্তু গ্যারেজের দরজা প্রায় সবসময় বন্ধই থাকে। বাড়ির সামনে একটা পুল আছে। পুলটি মার্বেল পাথর দ্বারা খোদাই করা। রোজ ফ্রান্সিসকো পুলের সামনে বসে ওয়াইন পান করছে। রক্তের মতো লাল দেখতে তার রং। তার চারপাশে চারজন পুরুষ দাঁড়িয়ে আছে। হাঁটু কেটে বসে থাকা একটা লোককে শক্ত করে ধরে আছে দুজন। রোজ ফোনটা হাতে তুলে একটা কল করে। কবে দেশে ফিরবে? তোমাকে ছাড়া আমার সময় যায় না, জলদি ফিরে এসো। না ফিরলে নিজের কাছে আমাকে নিয়ে যাও। ওপাশের ব্যক্তির কথায় রোজের মন খারাপ হয়ে যায়। সে কলটা রেখে হাঁটু গেড়ে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল, মনটা ভালো নেই। মুডটা ভালো থাকলে তোমাকে আরো সুন্দর মৃত্যু উপহার দিতাম। রোজ উঠে দাঁড়াতেই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ধারালো চাপাতি তুলে দেয় তার হাতে। মেয়েটি চাপাতি হাতে এগিয়ে যায় লোকটির দিকে। একটা লোককে ইশারা করতেই মুখ থেকে টেপ খুলে দেওয়া হয়। মুহূর্তেই লোকটা বলে উঠল, ঈশ্বরের নামে জীবন ভিক্ষা দাও। তাতে কাজ হয় না। সুন্দরী মেয়েটা এগিয়ে আসে লোকটার দিকে, গলায় ধারালো চাপাতি, বলে, মৃত্যুর আগে ঈশ্বরকে স্মরণ করা ভালো, করে নাও। কথাটা বলতে না বলতেই চাপাতির এক টানে লোকটির মাথা ঝুলে যায়। গলার রগ অবধি বেরিয়ে আসে। আঠালো রক্ত ছিটকে এসে মেয়েটির পুরো শরীর মুখখানা লাল হয়ে যায়। মেয়েটির মুখেও খানিকটা রক্ত চলে গিয়েছে। রোজ হাসে। হাসতে হাসতে আদেশ করে, ওকে পুলে ফেলে দাও। রক্তাক্ত পানিতে গা না ভিজলে কেন জানি নিজেকে অপবিত্র লাগে। রোজ আবারও হাসে। সেই হাসি ভয়ানক সুন্দর, ঠিক তার মতোই দেখতে। আবহাওয়া ভালো না, তবু এই আবহাওয়ার মধ্যে মাহুদি নিকলি এসেছে। মোহরকোনা বেড়ি বাঁধে সারি সারি ট্রলার, নৌকা বাঁধা। বৃষ্টির সময় হাওরে মানুষের আনাগোনা কম, বিশেষ করে রাতে। তবে এই সময়ও যেসব ট্রলার আছে তাদের দান্দা শুরু হয় রাত থেকে। মাহুদি বাইক করে এসেছে। তার বাইকের পেছনে বাচ্চা মেয়ে দুটো ছিল। বেড়ি বাঁধে নামার পর মেয়ে দুটোকে খাবার কিনে হাতে ধরিয়ে বলে, বড় কইছিলাম না তোমাগরে মজার মজার খাওন খাওয়ামু। মেয়েটা রুটিতে একটা কামড় বসিয়ে চিবাতে চিবাতে বলে, আপনি কইছিলেন আব্বার লগে দেখা করাইবেন, আর কত সময় লাগবো? আমার তো মনে হয় বাড়ির চিন্তা করতেছে। মেয়ে দুটোর পরিবারের মা ছাড়া কেউ নেই। বাবা ছিল, তবে বিয়ে করে অন্য কোথাও চলে গেছে। তবে বাবার বিয়ে করে অন্য কোথাও চলে যাওয়ার কথা অবুঝ শিশু দুটো জানে না। তারা রোজ বাবার ফিরে আসার অপেক্ষার প্রহর গোনে। মা বলেছে বাবা দূরে থাকে, চাকরি করে, একদিন চাকরি শেষ হলে ফিরে আসবে। সেই কথা মনে গেঁথে গেছে মেয়ে দুটো, বাবার জন্য অপেক্ষা করে। ছোট মেয়েটা হওয়ার পরপরই লোকটা হঠাৎ গুম হয়ে গিয়েছে। মেয়ে দুটোর মায়ের মতো তার স্বামী নিখাহ করেছে।
মেয়ে দুটোর মায়ের মতে তার স্বামী নিকাহ করেছে, নতুন বউ নিয়ে দূরে কোথাও থাকছে। বাপ সন্তান অস্বীকার করতে পারে, কিন্তু মা তো পারে না। সে তো জন্ম দিয়েছে, বুকের দুধ খাইয়ে মানুষ করেছে। আরে তোমাগো বাপ এই টলারের আছে, এখনই নিয়ে যাবো। মেয়ে দুটোর মুখে অদ্ভুত উল্লাসের ছাপ ফুটে উঠল। একে অপরকে ধরে তারা খুশিতে নেচে উঠল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারা বাবার সাথে দেখা করতে চলেছে। তাদের ছোট্ট হৃদয়ের ভিন্ন রকম আন্দোলন উঠলিয়ে উঠেছে। মাহুদি কিছুটা দূরে গিয়ে ফোন বের করে কথা বলে ফিরে আসে। ফিরতেই তার পিছন হতে হঠাৎ করে ট্রলার থেকে দুজন লোক বেরিয়ে এলো। দুজন লম্বাটে কালো মতো লোক, তাদের পরনের শার্ট আর লুঙ্গি, ঠোঁটের কোষ পানের রসে লাল হয়ে আছে। একজনের মুখে ভয়ঙ্কর পোড়া দাগ, অন্যজনের ডান হাতে একটা বিশাল কাটা দাগ, যা উপরের অংশ থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। ভাই ভেতরে ডাকে। পোড়া দাগওয়ালা লোকটা কথাটা বলতেই মাহুদি মেয়ে দুটোকে নিজের কাছে ডাকে। দুজনের দু হাত ধরে বলে, বাবার লগে দেখা হইবে, খুশি লাগতেছে না? মাহুদি মেয়ে দুটোকে নিয়ে ট্রলারের নিচের অংশে প্রবেশ করে। বিরাট ট্রলার, বসার ভালো জায়গা। সেখানে প্রবেশ করতেই কালো লুঙ্গি পরা আরেকজন লোককে দেখতে পায়। মনোযোগ সহকারে মাদক সেবন করছে সে। সঙ্গে আরো কিছু মানুষ গোল হয়ে বসে আছে। মাহুদের বুঝতে বাকি রইল না এখানে জুয়া খেলা হচ্ছে। পেছন থেকে আগের দুজন লোকের মধ্যে হতে একজন বলে ওঠে, ভাই চইলা আসছে। কালো লুঙ্গি পরা লোকটার দৃষ্টি এতক্ষণে মাহুদের উপরে পড়ে। সে এক ঝলক মেয়ে দুটোর দিকে তাকায়, তারপর আদেশ করে, জিনিস রাইখা মাল দিয়া বিদায় করবা কি? মুহূর্তে মেয়ে দুটোকে মাহুদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। হাতে ধরিয়ে দেওয়া হয় টাকার বান্ডিল। মেয়ে দুটো আঙ্কেল বলে চেঁচিয়ে উঠতেই মাহুদের সামনেই বাক্কি নামক লোকটা ঝাঁঝালো চর বসিয়ে দেয় গালে। মেয়ে দুটো ভয়ে চুপচাপ হয়ে যায়। মাহুদি একটা নিঃশ্বাস ফেলে। টাকার জন্য কি ধরনের পাপে জড়াচ্ছে সে। মেয়ে দুটোকে বাবার আশা দিয়ে এই কোথায় এনে ফেলেছে। আল্লাহ কি এই অপরাধের ক্ষমা তাকে কখনো করবে? মেয়ে দুটোকে বাক্কি সেখান থেকে টেনে নিয়ে যায়। যাওয়ার সময় কান্না জড়িত মায়াবী চোখ দুটো হয়তো বলছিল, বাবাকে কি আর দেখা হবে না? মা যে বাসায় একা আছে, আমাদের জন্য চিন্তা করছে। বাঁচাও আমাদের। আমরা না ফিরলে মাকে লাকড়ি কে কুড়িয়ে দিবে? পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে মায়ের অভাব কারা দূর করবে? মাহুদি টাকার বান্ডিলের দিকে একবার তাকায়। শিশু দুটোর রক্ত বেঁচে ভাত খাবে এই টাকায় সে। একটা ঢোক গিলে কণ্ঠমণিটা নিচে নামতে চাইছেন নদ, গলাটা শুকিয়ে আসছে। সে কালো লুঙ্গি পরা লোকটার দিকে আবার তাকায়। এটাই কি সেই ভুইয়া? তবে কিন্তু ভুইয়াকে তো আজ অব্দি কেউ দেখেনি। ভাবার আগেই লোকটা বলে উঠল, শোন, ছোট্ট মেয়েটা একেবারে ছোট্ট হইয়া গেছে, তাও প্রথমবার দেখে ফুল টাকা দিলাম। ওই বয়সে বাচ্চাদের দ্বারা যেই ধান্দা চলতো, ওইটা কিছুদিনের জন্য আপাতত বন্ধ, পরে চালু হইলে জানা মনে। আর শোন, যত জিনিস আইনা দিতে পারবি তত তোরই লাভ, রাতারাতি মালামাল হইয়া যাবি। তবে সাবধান, যদি ধরা খাস আর ভুইয়ার নাম জড়াস, তাহলে কিন্তু নজর তোর বাড়ির উপর গিয়াই পড়বো। এখন যা 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 যা। মাহুদি নিচের দিকে চেয়ে মাথা নাড়ায়। সে সালাম দিয়ে চলে যেতেই পেছন থেকে কানে কিছু কথা ভেসে আসে। পরোটারে তৈরি কর কাস্টমারের লাইগা, আর ছোটটারে কামের না। ওর চোখ কিডনি লিভার খোলা রাখ, দেহটারে হাওড়ে মাছগো খাওয়াই। মাহুদি আর পেছনে ফিরল না। ট্রলার থেকে বেরিয়ে এলো। বাইকে উঠে বসতেই টাকার কথা ভাবলো মারিয়ার কথা। এই টাকা দিয়ে মারিয়ার জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে যাবে সে। আর কিনবে, সমস্যা নেই, পথে ভাবা যাবে। এখন মাহুদি মারিয়াকে সব সুখ দিতে পারবে, সব সুখ। নিশ্চিত্র নির্জনতার আবরণে মোড়ানো বসুন্ধরার এই ব্লকে দাঁড়িয়ে আছে বিশাল এলাহি মেনশন। একেবারে নিরিবিলি জায়গা, প্রশস্ত রাস্তার ধারে সবুজে ঘেরা বাড়িটি। বাড়িটির চারপাশ গাছপালায় ঘেরা। সামনের বাগান। ফারাজ চিত্রাকে কোলে করে গাড়ি থেকে নামায়। তার সেই দিনের কথা মনে পড়ে যায়। বিয়ের রাতেও তো ঠিক এইভাবেই ফারাজ চিত্রাকে কোলে করে এলাহি বাড়িতে প্রবেশ করেছিল। তবে পার্থক্য ছিল অনুভূতিতে। সেদিনের চিত্রা চোখে চোখ রেখে বহন করেছিল ঘৃণা আর অবজ্ঞা, আর আজকের চিত্রা ফারাজকে দেখছে গভীর নিঃশর্ত ভালোবাসায় ভরা চোখে। চিত্রাকে বিছানায় শুয়ে দেয় ফারাজ। ঘুমন্ত মেয়েটার মুখ নিষ্পন্দ, বুকের ওঠানামা এতই ধীর যে না দেখলে বোঝাই যায় না সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। বিছানার সাদা চাদরে তার গায়ের গরম গন্ধ মিশে যাচ্ছে ধীরে ধীরে। ফারাজ একবার তাকায় তার দিকে।
তারপর ঘর ছেড়ে চলে যায় বাথরুমে। জার্নি করে গোসল না নিলে ঘুম আসবে না রাতে। চিত্রার গায়ে তখনও সেই শাড়ি ভেজা নয়, তবে ভ্রমণের ধুলো মিশ্রিত ভারী। ঘুমের মধ্যে মেয়েটা একটু নড়ে ওঠে। ফারাজ যখন ফিরে আসে তখন দেখে সে একপাশে গড়িয়ে পড়েছে, চুলগুলো এলোমেলো, কপালে এক বিন্দু বিন্দু ঘাম জমে আছে। ফারাজ এসিটা আরো বাড়িয়ে দেয়। সে তাড়াহুড়ো করে না, চুপচাপ এসে বসে চিত্রার পাশে, দু হাত বাড়িয়ে শাড়ির আঁচল তুলে নেয়। চিত্রার গায়ের কাপড়গুলো সরিয়ে রাখে যতটা সম্ভব নিঃশব্দে। অস্বস্তি এড়াতে ওর জন্য একখানা হালকা পাতলা নরম স্লিপ ড্রেস বের করে আনে। চিকচিকের স্পিচ রঙের ড্রেস একেবারে শরীরে বসে যায় নরম ভাবে। ফারাজ একবার থামে। এই গভীর ঘুমটা এইভাবে থাক না আরো কিছুক্ষণ। ওকে জাগাতে মন চাইছে না, কিন্তু তবুও। চিত্রা, চিত্রা ওঠো একটু। ফারাজ নরম কণ্ঠে শুধায়। মেয়েটা কুকড়ে যায় একটু, ঘাড় বেয়ে চুল গড়িয়ে পড়ে বালিশে। সে কিছু বলতে চায়, কিন্তু ঘুমের কারণে মুখ থেকে শব্দ বেরোয় না। এসব নিয়ে ঘুমলে অস্বস্তিতে থাকবে তো, একটু বদলে নাও, তারপর অবশ্যই পড়ো। ওঠো। ফারাজ একবার ঘাড়ের নিচে হাত রাখে, একটু টেনে তোলে ওকে। চিত্রা উঠে বসে, চোখ অর্ধেক বন্ধ। ঘুম আর বাস্তবের মাঝে দুলছে সে। ফারাজ সাহায্য করে ওকে পোশাক বদলাতে, কাঁধে হালকা চাদর জড়িয়ে দেয়, তারপর ওকে বাথরুমে নিয়ে যায়। চিত্রা হালকা পানি দিয়ে মুখ ধোয়, আর কিছুই করে না। আয়নায় তাকালেও নিজের চোখের দিকে মনোযোগ নেই। পরে আবার বিছানায় ফিরে আসে দুজন। চিত্রা এবার গা এলিয়ে দেয় ফারাজের বুকের ওপর, একেবারে নিচে, বুকের মাঝ বরাবর। চিত্রার আর্দ্র নিঃশ্বাস ফারাজের চামড়ায় গিয়ে ঠেকছে। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। এই মেয়েটার চুলে হাত পড়লেই সে 1 মিনিটের ভেতর ঘুমিয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীর ঢলে পড়ে ফারাজের ওপর। ঘরটা তখন আর নিঃশব্দ নয়। বাইরের জানালায় হালকা বাতাসের দোলা, আর দূরে কোথাও বিদ্যুৎ চমকালো। গম্ভীর ভারী মেঘ আকাশে ডাকছে। ফারাজ চিত্রার দিকে তাকায়। এত সুন্দর লাগছে মেয়েটাকে। সে নিঃশ্বাস ছাড়ে। এই মেয়ে এমন রূপ নিয়ে পাশে থাকলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তা কি আগুন সুন্দরী জানা নেই? তবুও সে হাত মুখ করে নিজেকে বোঝানোর চেষ্টা করে। এখন নয়, মেয়েটা এখন ঘুমাচ্ছে, সে ক্লান্ত। কিন্তু পারে না নিজেকে নিয়ন্ত্রণ করতে। সে ঘুমন্ত চিত্রাকে বিছানায় শুয়ে দিয়ে ঘাড়ে মুখ ঢুকিয়ে দেয়। মেয়েটা নড়ে চড়ে উঠতেই ফারাজ তার গালের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, আজ রাতটা শুধু আমাদের। চিত্রা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের আলো নিভে গেছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা আলো তার মুখের উপর পড়ছে। ফারাজ ঘুমন্ত চিত্রাকে বুকের উপর থেকে আলতো করে জড়িয়ে নামিয়ে লকার খুলে স্টেইনলেস স্টিলের কেসটা বের করে টেবিলের উপর রেখে খোলে। ভেতরের সুচ, সিরিঞ্জ আর কাঁচের ছোট্ট ফাইলে ড্রাগস ভর্তি, ঘোলাটে এক তরল। কাঁচের ছোট্ট ফাইলটা হাতে তুলে নেয় ফারাজ। শিশিটার ভেতরে যে তরলটা ঘুরছে সেটা কোনো সাধারণ ঔষধ নয়, এক ধরনের ঘুমের ফাঁদ। ঘোলাটে হালকা ঘন ধোঁয়াটে ধরনের স্লিপিং ড্রাগস। রংটা ঠিক বোঝা যায় না, হালকা ধূসর আর কুহেলি সোনালি রঙের মাঝামাঝি। সূর্যের আলো না পড়লে বোঝাই যায় না তার প্রাণঘাতী অস্তিত্ব। ফারাজ রাবারের মাথায় সুচ গুজে দিয়ে সাবধানে পিস্টন টানে। তরল উপরে উঠতে থাকে সিরিঞ্জে, স্বচ্ছ নয়, একটু ধোয়াতে, একটু বিষের মতো। ঠিক যতটুকু দরকার ততটুকু ভরে ফারাজ পিস্টন থামিয়ে দেয়। তারপর সূচের ওপরের দিকে তুলে ধরে, হালকা টোকা দেয় আঙুলে, যেন ভেতরের হাওয়া উঠিয়ে দেয়। চাপ দেয় পিস্টনে। 1 ফোঁটা ড্রাগসের কণা বেরিয়ে আসে সূচের টগা থেকে। ড্রিম লাইটের মৃদু আলোয় সেটা মুহূর্তের জন্য চকচক করে ওঠে। ফারাজ চিত্রার নরম কোমল বাহুর দিকে একবার তাকায়, বলে, ক্ষমা করো আগুন সুন্দরী, এটার আমার হাতের কোনো উপায় ছিল না। ফারাজ নিঃশব্দে এগিয়ে আসে। তার চোখে স্থিরতা, তবে ঠোঁটে কোনো সংকোচ নেই। ডান হাতে রাখা সুইটা সে আলতো ভাবে তোলে, বাঁ হাতে চিত্রার বাহুটা উঠিয়ে ধরে। চামড়ার নিচে নীল শিরাটা খুঁজে নেয় পাকা হাতের অভ্যস্ততায়। একবারও কাঁপে না তার আঙুল। নিঃশব্দে নিঃশ্বাস নেয় সে। তারপর ধীরে ধীরে সূচ ঢুকিয়ে দেয় চিত্রার শিরায়। অল্প এক চিলতে সুইয়ের ঢুকেই নরম এক চাপ দেওয়া। ড্রাগস ধীরে ধীরে মিশে যায় চিত্রার রক্তে। তার নিঃশ্বাস একবার থেমে গিয়ে আবারও চলতে থাকে, যেন কিছুই টের পায়নি সে। এই ড্রাগস কাজ করে ধীরে, তবে নিশ্চিতভাবে। একবার শিরায় ঢুকে গেলে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার গুলোকেও জড়িয়ে ফেলে নিঃশব্দে। শরীর প্রতিক্রিয়া দেখাতে চায়, কিন্তু পারে না। স্নায়ু অলস হয়ে পড়ে, মন ধীরে ধীরে আলো হারায়।
চেতনার জগৎ থেকে সরু এক ধূসর করিডোরে চলে যায় মানুষ, যেখানে ঘুম আর নিস্তব্ধতা ছাড়া কিছু নেই। ফারাজ জানে এই ড্রাগ চিত্রা ঠিক কতক্ষণে ঘুমাবে। সে জানে কতটুকু প্রয়োগ করলে চিত্রা কথা মনে রাখবে না, আর কতটুকু দিলে সে গভীর স্বপ্নে আটকে থাকবে। সে প্রয়োজন মতোই দিয়েছে। কাজ শেষে ফারাজ চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কোনো প্রতিক্রিয়া নেই, শুধু ঘুমন্ত এক নরম মুখ, নিরুপায় নিঃশংস। সে ধীরে ধীরে সুইটা সরিয়ে নেয়, তুলে চেপে ধরে জায়গাটায়। নিজের কাজ শেষ করে গায়ের শার্ট জড়িয়ে অভ্রকে কল করে বলে, জলদি গাড়ি বের করো।